ভারতের পুশিন চেষ্টায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। অন্যায্য আচরণে ন্যূনতম ছাড় না দেওয়ার পরামর্শ। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই পুশ ইন বন্ধ করা উচিত। বাজারে স্বস্তি না ফিরলেও বাজেটে কমিয়ে ধরা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্য। অর্থনীতিবিদরা বলছেন, কার্যকর পদক্ষেপ ছাড়া কমবে না পণ্যের দাম। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠী, তাদের হাতেও কিন্তু সেই আয়টা অনেক কমে যাচ্ছে। সারা বছর ধরে আমাদের এমন একটা পরিকল্পনা থাকতে হবে যাতে করে মূল্যস্ফীতি সহনীয় অবস্থাতে থাকে এবং সেটা সিঙ্গেল ডিজিটে থাকে। শিক্ষার্থী নিহতের ঘটনায় মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, প্রশাসনিক দুর্বলতায় এই হত্যাকাণ্ড। ভিসির পদত্যাগের দাবি ছাত্র দলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে, তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে আমরা মনে করছি এই ভিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। শেরপুরে কৃষি প্রণোদনা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সার, বীজ, ট্রে কেনার নামেও করা হয়েছে হরিণ লুট। জাগরে সেক্টরের সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব যায়। ধানশাইলের একটা প্রতিষ্ঠা ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। জামালপুরে কারেন্ট পোকার আক্রমণে আধা পাকা অবস্থায় মরে যাচ্ছে ধান গাছ। ফসল রক্ষায় কৃষি বিভাগের উদ্যোগ দেখতে চান চাষিরা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। সৌদি যুবরাজের পরামর্শে এই সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, ভীষণ উদ্বেগজনক বলেও মনে করেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন আরও জটিল ও দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তারা। এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের শঙ্কা, সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুশিনের মাত্রা। পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা, সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামায়। পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত। ৮ মে থেকে টানা 4 দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৭ মে যে ৬৬ জনকে পুশিন করে, তারা সবাই ভারতীয়। একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়েও ৩৬ রোহিঙ্গাকে পুশিন করেছে ভারত সরকার। এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে। দেয়া হয়েছে কূটনৈতিক পত্র। প্রতিবাদ লিপি দিয়েছি, তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব। অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূরাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক এই কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে
সহযোগিতার চুক্তিও রয়েছে। ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, পুশিনের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ করা উচিত। যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার মনে হয় সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই বন্ধ করা উচিত। তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যার তৈরি হবে ভবিষ্যতে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সহনীয় হচ্ছে না মূল্যস্ফীতি। ক্রেতার প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামই নাগালের বাইরে। নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ দৃশ্যমান, কিন্তু স্বস্তি পাচ্ছে না ক্রেতা। এখনও 10% ছুঁই মূল্যস্ফীতির হার। সামনের দিনগুলোতে সহনীয় হবার বার্তাও দিচ্ছে না ঋণদাতা একাধিক সংস্থা। এমন এক অবস্থায় আগামী বাজেটে কমিয়ে ধরা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন কার্যকর পদক্ষেপ না নিলে কমবে না পণ্যমূল্য। হঠাৎ করেই বেড়েছে চালের দাম। মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের দামেও স্বস্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে 14 টাকা। সবজির দামেও অস্বস্তি। এমন প্রেক্ষাপটে হাঁসফাঁস অবস্থায় নির্দিষ্ট আয়ের বিপুল সংখ্যক মানুষ। গেল মার্চে আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। গ্রামের তুলনায় এই সময়ে শহরে বেড়েছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতির তুলনায় এখনো গড় মজুরির হার কম। এখনো কিন্তু বাজার ব্যবস্থা বিভিন্ন পণ্যের, বিশেষ করে অত্যাবশ্যকীয় যে পণ্য, তার বাজার ব্যবস্থা এখনো কিন্তু হযবরল অবস্থার মধ্যেই রয়ে গেছে। বিগত 2-3 বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি যাচ্ছে, কাজেই বিভিন্ন জনগণের হাতেও, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠী, তাদের হাতেও কিন্তু সেই আয়টা অনেক কমে যাচ্ছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক নিয়ে স্বস্তির খবর দেয়নি এডিবি, আইএমএফ ও বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস সামনে বাড়বে মূল্যস্ফীতি। অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন না হওয়াকেই দায়ী করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ে আগামীতে তাহলে কোনো স্বস্তি নেই? বর্তমান আর্থসামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো শক্ত এবং দৃঢ় কোনো পদক্ষেপ না নিলে এটা 10 থেকে 5-6-এর মধ্যে নামার সম্ভাবনা খুবই কম বলেই মনে হয়। চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয় তা পূরণ করা কঠিন। এমন এক বাস্তবতায় নতুন অর্থ বছরের বাজেট নিয়ে চলছে আলোচনা। এবারের লক্ষ্যমাত্রাও কমিয়ে ধরতে চায় সরকার। কঠিন এ সময়ে মূল্যস্ফীতি কি বাগে আনা সম্ভব? আমরা ধরিয়ে নিয়েছিলাম যে বাজারে কিছু হবে না, তো সেই জায়গাতে কিন্তু আমরা এই রোজার সময় এবং তার আগের 1 মাস মানে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসে কিন্তু বেশ খানিকটা স্বস্তির মধ্যে ছিলাম। শুধুমাত্র চালের দামটা অনেকখানি বেড়ে গেছে। এখন চালের দামটা যদি কমে যায়, নতুন চাল আসলে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পরিস্থিতি একটু ভালো হবে। তো এইটাকে একটু বিল্ড আপ করতে হবে, মানে সারা বছর ধরে আমাদের এমন একটা পরিকল্পনা থাকতে হবে যাতে করে মূল্যস্ফীতি সহনীয় অবস্থাতে থাকে এবং সেটা সিঙ্গেল ডিজিটে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে দামের পারদ কমাতে এটাই সরকারের একমাত্র দৃশ্যমান কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হয়েছেন। রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতায় এই শিক্ষার্থী হত্যাকাণ্ড, এমন মন্তব্য করে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে ছাত্রদল। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সৌম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় মৃত ঘোষণা করেন। এরপরই হাসপাতালে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতি, জানান 20 থেকে 25 জন বহিরাগতদের সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সরোয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে উপাচার্য গণমাধ্যমে কথা বলতে এলে ছাত্রদের তোপের মুখেই ঢাকা মেডিকেল এলাকা ত্যাগ করেন তিনি। শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। সাধারণ সম্পাদক বলেন, একের পর এক ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। 24 ঘন্টার মধ্যে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। তৎক্ষণাৎ সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন কয়েকজনকে। এটা আমরা এখান থেকে 3-4 জন, কত 3 জন না 4 জন, 3-4 জনের মতো আমরা ধরেছি। শিক্ষার্থীদের কাছে জানা যায় ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারারকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। রাত 9টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিন, উপাচার্য ডক্টর গোলাম রব্বানী ও ট্রেজারার ডক্টর মামুনুর রশিদকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগের অধ্যাপক। 29 দিন যাবৎ উপাচার্যকে অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন উপাচার্য সুচিতা। সোমবার রাত থেকে অনশনে বসে 11 শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাতে উপাচার্যকে অব্যাহতি দেওয়ার খবরে আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আজ প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 বছর পর যাবেন জন্মস্থান হাটহাজারীর বাথুয়া গ্রামে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দীর্ঘ 8 বছর পর হাটহাজারীর বাথুয়ার নিজ বাড়িতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে পুরো এলাকা জুড়ে সাজ রব। 1959 সালের আগে ডক্টর ইউনূস বসবাস করতেন এই গ্রামে। এখানেই তার জন্ম, পড়েছেন 3য় শ্রেণী পর্যন্ত। গ্রামের এই কৃতি সন্তান এখন রাষ্ট্রপ্রধান। তার আগমনে গ্রামের মানুষের উচ্ছ্বাসটাও বেশি। এলাকাবাসী ওনার আসার আগমনে অপেক্ষা করতেছে। এই জন্য অপেক্ষা করছে অনেক দিন পরে আমাদের সামনে যেন সূর্য উদয়ন হচ্ছে। যেগুলো আমরা আগে দেখে নেই এলাকায়, সেগুলো আজকে দেখলাম বা দেখতেছে এলাকার লোক। এটা আমাদের খুব ভালো লাগতেছে। সরকার প্রধান হিসেবে আসতেছে, আমাদের খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। জানি বারবার আসে আমাদের এলাকায়। আমাদের দেশের ছেলে, আমাদের গ্রামের ছেলে, ওইটা তো ভালো লাগছে। বহুত বছর বাদে আসতেছে না। হাটহাজারীর এই কবরস্থানে ডাক্তার ইউনূসের দাদা দাদির কবর। বিকেলে কবর জিয়ারতের পাশাপাশি গ্রামবাসীর সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে তার। আত্মীয় স্বজন যারা আছে ওনাদের সাথে একটু 10 মিনিট 15 মিনিট সাক্ষাৎ করবেন। তারপরে হচ্ছে যে উনি এখানে জিয়ারত করতে আসবেন। কবর জিয়ারত করা এবং পারিবারিক যে সদস্যগুলো আছে, আপন পারিবারিক সদস্য, এদের সাথে একটু দেখা করা। ওনার কাছে আমাদের আবেদন, আমাদের অত্র এলাকায় লালাচন্দ্র বিলে চাষাবাদের জন্য যেমন উন্নয়ন হয়, এই এলাকার উন্নয়নের দিকে উনি আরো মনোযোগী হয়, আমরা তার কাছে এতটুকু প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।
স্যার আসা উপলক্ষে আমাদের স্যারের যে সম্ভাব্য যে স্থানগুলো ভিজিট করতে পারেন সেই সব স্থানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আর এক্ষেত্রে সার্বিক নিরাপত্তা বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তারা দেখতেছেন। বিকেলে গ্রামের বাড়িতে যাওয়ার আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে ডিলিট উপাধি দেয়া হবে। এর আগে সকাল ৯:৩০টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে মতবিনিময় ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুড়িগ্রামে অসময়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম, ঝুঁকিতে শতাধিক পরিবার আর কৃষিজমি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। প্রকল্প অনুমোদন হলে ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। শুষ্ক মৌসুমে নদীর ভাঙন, অসহায় কুড়িগ্রামের গঙ্গাধর নদী তীরবর্তী মানুষ। সাধারণত বর্ষাকালে নদীর পানি ওঠানামায় ভাঙন দেখা দেয়, কিন্তু ব্যতিক্রম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেশ কিছু এলাকায়। জেলার ধরলা, দুধকুমার, গঙ্গাধর, তিস্তা সহ প্রধান নদ নদীগুলোতে এখন সারা বছরই ভাঙন দেখা যায়। এতে কৃষিজমি, বসতভিটা সহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শত শত মানুষ। সাইডের বাড়ি ভাঙিয়ে তারপর এখানে আসছি, এখানে কোনো রকম ঠিক নেই দিয়ে কামড়া এখানে দিয়ে খাবার নদী ৪-৫ বিঘে ভূমি ভাঙি গেছে। পুরো বছরেই নদী ভাঙতেছে, বন্যাকালেও ভাঙে, শুকনোকালেও ভাঙে। এখন যে এই জায়গাটাতে নদী ভাঙতেছে, আমাদের অনেক জায়গা জমিন সব শেষ হয়ে গেছে। পাট আবাদ করছি, ধান আবাদ করছি, গম আবাদ করছি, এখন নাই। বাড়ি ঘর সম্পূর্ণ বেলেন, আর কোনো আবাদ আমার এখন নাই। ভাঙনের মুখে পড়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার সহ বিস্তীর্ণ জনপদ। হুমকির মুখে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান। আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। ভাঙন রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করেছেন মানববন্ধন। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আমরা ফসল ফলে খুব সুষ্ঠুভাবে চলতাম, কিন্তু সে জমিগুলো এখন সম্পূর্ণ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নাই বাড়ি, নাই ঘর, মানে এখানে তারপরে ৫,০০০ টাকা ভাড়া নিয়ে মানুষের জায়গাতে আছে, ও জেলা ভাঙি গেলে আর মানে এখানে নাই। দুয়ো যা আছে ১৬ আনা মানে এখন ভাঙি গেছে নদী, কোনো অবস্থা নাই। ভাঙন রোধে সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হয়েছে কয়েকটি প্রকল্প। বাস্তবায়ন হলে দ্রুত সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অলিপুরের বেগমগঞ্জ আছে, রসুলপুর আর রৌমারী এলাকায় সোনাপুর এলাকা আছে। এর বাইরেও যদি যেখানে আমাদের ভাঙন দেখা দেয়, আমরা আরেকটি ভালনারেবল লিস্ট পাঠিয়েছি জরুরি কাজ বাস্তবায়নের জন্য। সেটি অনুমোদন পেলে আমরা মোটামুটি যেসব ভাঙন এখন আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গায় আমরা কাজ বাস্তবায়ন করে ফেলব। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে সমাধান চান ভুক্তভোগীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কিশোরগঞ্জে নৌকা তৈরি আর মেরামতের কাজ প্রায় শেষ, তবে নদীতে পানি না থাকায় নৌকা ভাসাতে পারছেন না মাঝি, মল্লা ও জেলেরা। দূর উজানে বাঁধ আর সুষ্ঠু নদ নদী ব্যবস্থাপনা পরিকল্পনার অভাবে স্রোতস্বিনী নদীগুলো এখন মৃতপ্রায়। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলছে। নদীর অথই পানিতে দুরন্ত শৈশব এখন অতীত, দুই পারে কেবল বালুচর। ক্যালেন্ডারে বৈশাখ গড়িয়ে জ্যৈষ্ঠ, নৌকা মেরামতের কাজ শেষ, চলছে আলকাতরা আর রঙের প্রলেপ দেওয়ার কাজ। নৌকা তৈরি ও মেরামতের জন্য প্রসিদ্ধ কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিকলির দামপাড়ায় ঘোড়াউতরা ও সোয়াইজানি এলাকা। তবে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় নৌকা ভাসাতে পারেননি মাঝি মল্লারা, তাই হাওর জনপদে এখন হতাশা। মানে নৌকা ঠিক করতেছি, ঠিক করতে মনে হয় ২-৪-৫ লাখ টাকা লাগবো। এবার মাসের পরে নৌকা জল আইব নদীতে, এ সময় আমরা নৌকা ভাড়া দিব। ১,০০০ মনি নৌকা ভাঙ্গা সেরা আমরা এই ৫০০ মনি নৌকা তৈরি করতেছি, প্রায় ২০ দিন ধরে কাজ করতেছি, আরও ১০ দিন যাবত লাগবে। হাওড় অঞ্চলের গেটওয়ে কিশোরগঞ্জ থেকে নদ নদীতে কম খরচে পরিবহন, যোগাযোগ ও মাছ ধরতে যান স্থানীয়রা। এসব কাজে ব্যবহার হয় ইঞ্জিন ও বৈঠা চালিত নৌকা। তবে তীর দখল, অবৈধ বালু উত্তোলন, বাঁধ দিয়ে মাছ চাষের কারণে গতি হারিয়েছে নদীগুলো। পলিতে ভরাট হয়ে হারিয়েছে নাব্যতা। একদম পানি নাই, নদী শুকায় জায়গা, পানি থাকে না ১২ মাস। ২ মাস ২.৫ মাস আমরা এই
পানি পাইলে এটা আমরা কোনো কিছুই হয় না। আগে বছরে সারা বছরই পানি থাকতো, এক কথা বলতে গেলে সে সময় আমরা সবসময় সাঁতার কাটতাম, নৌকা দিয়ে ঘুরতে যেতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে নদ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলছে। প্রধান নদীর মধ্যে রয়েছে প্রায় 40টি নদী। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই জেলার নদ নদী, খালবিল এবং বিভিন্ন জলাশয়ে পুনঃখননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের একটি সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে এবং সম্ভাব্যতা সমীক্ষাটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এবং সেই সমীক্ষার সুপারিশের ভিত্তিতেই আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানকার 10,000-এর বেশি মানুষের জীবিকা এই শিল্পের সাথে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে পাহাড়েও। বান্দরবানের 2 উপজেলায় পরীক্ষামূলক ধান চাষে মিলেছে সাফল্য। কম পরিশ্রমে বেশি ফলন পেয়ে খুশি কৃষক। উৎপাদন খরচ কমানো এবং সমবায় ভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ, বলছে কৃষি বিভাগ। বান্দরবান জেলা সদর ও আলীকদম উপজেলায় ধানের চারা রোপণ, সার প্রয়োগ, পরিচর্যা, ধান কাটা ও মাড়াইয়ে ভিন্নতা নজর কাটছে সহজেই। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কম পরিশ্রমে বেশি ফলন মিলছে বলে দাবি কৃষকদের। মেশিন দিয়ে ধান লাগাই আমরা অনেক খুশি, ধানগুলা ভালোভাবে হয়েছে। এখানে বীজ দিতেছে, সার দিতেছে, রোপণ করে দিতেছে, ফাঁস দিয়েছে, তারপর মেশিন দিয়ে রোপণ করছে। এবছর বোরো মৌসুমের শুরু থেকে কৃষকদের সমবায় ভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করে উৎপাদন খরচ কমিয়ে আনতেই কৃষি বিভাগের এই উদ্যোগ। কিভাবে কম কীটনাশক ব্যবহার করে এবং সময় মতো সেচ সার প্রয়োগ করে উৎপাদন বাড়ানো যায়, সেই পদ্ধতিটা এখানে কৃষকদেরকে হাতে কলমে দেখানো হয়েছে। পাহাড়ি এলাকায় নদী তীরের উর্বর ভূমিতে ক্ষতিকর তামাক চাষ বন্ধে এই ধরনের উদ্যোগ সহায়ক হবে বলছে জেলা প্রশাসন। একযোগে চাষাবাদ করে একযোগে ফসল কর্তন এবং আমাদের যে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষির খরচটা কমিয়ে আনা, এই বিষয়টাকেও উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। পাহাড়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এরই মধ্যে রাজবিলা ইউনিয়নের উদাল বনিয়ায় শুরু হয়েছে ধান কাটা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেরপুরে কৃষি প্রণোদনা সমন্বয় প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রান্তিকের অসচ্ছল কৃষকদের বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের। সার, বীজ, ট্রে কেনার নামেও টাকা হরিণ লুটের অভিযোগ করেছেন চাষিরা। বিষয়টি তদন্ত করছে কৃষি বিভাগ। 2024-25 অর্থবছরে ঝিনাইগাতীতে বোরো ধানের উপসিজাত চাষাবাদ প্রদর্শনীর প্রকল্প হাতে নেয় কৃষি বিভাগ। বরাদ্দ দেওয়া হয় 13,70,000 টাকা। প্রকল্প অনুযায়ী 50 জন কৃষকের 1 একর করে জমি নিয়ে তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি প্রদর্শনীর ব্যয় 27,400 টাকা। প্রকল্পের নথি অনুযায়ী উপসি জাতের ধান 92 চাষাবাদের কথা, তবে মাঠে গিয়ে মিলেছে হাইব্রিড। মেশিনের বদলে চারা রোপণ হয়েছে সেই সনাতনী পদ্ধতিতেই। অভিযোগ উঠেছে 50 জন কৃষককে আনা হয়নি প্রণোদনার আওতায়, এসেছেন তারও কম। তাদের অনেকেই আবার প্রভাবশালী। জাগরে সেক্টর সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব দেয় কিন্তু গরিব মানুষ কোনো বানা না। এই সমলয় প্রজেক্টে যে আপনারা কতটুকু জায়গা পড়ছে? আপনি 2 কোর জমি মনে করেন 4 কোর 2 কোর পড়ছে। প্রকল্পে অনিয়ম আছে আরও। চারা উৎপাদনে 5 লক্ষাধিক টাকায় 4,500 নতুন ট্রে কেনার কথা, তবে মাঠে তার অস্তিত্ব মেলেনি। ব্যবহার হয়েছে পুরনো ট্রে। পুরো টাকাই লোপাটের অভিযোগ চাষিদের। সার, বীজ সহ অন্য খাতের টাকাও 9-6-এর অভিযোগ করেছেন তারা। ধান সেলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। ট্রেনে আসছে আপনার উপসহকারী মামু কি বলছে, এখানে কাংসাইনের সমলয় দিছে, এই সমলয়ের কথা বললাম। যদিও প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলেই দাবি উপজেলার কৃষি কর্মকর্তাদের।
কর্তনের মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে উদ্বোধনের দিন বলে গেছেন যে আপনাদের কর্তনের লাগানির টাকা এবং হচ্ছে কর্তনের টাকা এটা সমন্বয় করে আপনাদের জমিতে কেটে দেওয়া হবে। সরবরাহকারী যে প্রতিষ্ঠান ছিল শিমুল, আমি শিমুলের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনি আমাকে ব্যবহৃত ট্রে আমাকে সরবরাহ করলেন। এরই মধ্যে ভুক্তভোগী একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন প্রশাসনে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের শেরপুর জেলার 2টি উপজেলায় আমাদের এই সমন্বয় বাস্তবায়িত হচ্ছে। আমরা যে অভিযুক্ত কথা বললেন, এটা ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হাসি মুখে ফসল ঘরে নেয়ার সময় দুশ্চিন্তায় দিন কাটছে জামালপুরের চাষিদের। বিভিন্ন উপজেলায় কারেন্ট পোকার আক্রমণে আধা পাকা অবস্থাতেই মরে যাচ্ছে ধান গাছ। কীটনাশক ছিটিয়েও সুরাহা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা। কারেন্ট পোকা থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের ইসলামপুরের কৃষক খোরশেদ আলম 2 একর জমিতে করেছিলেন বোরো ধানের আবাদ। আশা ছিল বছরের খোরাক মিটিয়ে বাজারে বিক্রি করে কিছু মুনাফার, কিন্তু পোকার আক্রমণে নষ্ট হচ্ছে জমির ফসল। কীটনাশক ছিটিয়েও রক্ষা মিলছে না। রাস্তা ধরলে ধান 2-3 দিনের ভিতরেই পুরা ক্ষেত শেষ করে দেয়। গাছের গোড়া থেকে শুরু করে ধান পর্যন্ত, চাউল পর্যন্ত ভাইরাসে খায় নষ্ট করে ফেলে। পরিশেষে ধান এই গাছগুলো যে গরু হয়ে আমরা খাওয়াবো, এ গরুও খায় না। কারেন্ট পোকা নামে পরিচিত এই কীটের আক্রমণ হয়েছে জেলার 4 উপজেলায়। আবাদ ভালো হলেও জমিতেই মরে যাচ্ছে ধান গাছ। ব্যাপক ক্ষতির আশঙ্কায় চাষিরা। লসের মুখে আবার পড়ে গেছি আমরা। এই ধান দিয়ে আমরা সংসারে চলাফেরার জন্য খুব হিমশিম খাচ্ছি। ধান চিড়ে হানাইছে, ধান হবো 15 মণ, চিনো হানাইছে 10 মণ। সবাই যার মনে কাঁচা ধান কাটতেছে, সকলে বিষ দিতেছে, কিন্তু এটা আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা বা সরকারিভাবে কোনো আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কৃষি বিভাগ বলছে কারেন্ট পোকা মূলত ঘাস ফড়িংয়ের একটি জাত। এর আক্রমণ থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। আসলে এটা বিপেইস, যেটা সাধারণত আমরা আমনের ধানের সময় দেখে থাকি বেশি, তবুও বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় আমরা বড় মৌসুমেও পেয়েছি, যে বিষয়ে আমরা অবগত আছি এবং আমাদের উপজেলাকে এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা ওই সব জায়গায় নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সে বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় 1,27,560 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,71,634 মেট্রিক টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে পাট, জুস সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল। এবার তালিকায় যুক্ত হয়েছে আলু। কয়েক মাস ধরে এই স্থলবন্দর দিয়ে ট্রাক যোগে যাচ্ছে নেপালে। আগে সরকারের পক্ষ থেকে 20% প্রণোদনা দিলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা তাই আগের মতো প্রণোদনার দাবি তুলেছেন। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে শুরু হয়েছে আলু রপ্তানি। প্রতিদিন এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি হচ্ছে। এসব আলু পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসছে। 4 মাসে রপ্তানি হয়েছে 8,106 টন। সংশ্লিষ্টরা বলছেন, আলু রপ্তানি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কৃষকরা ভালো দাম পাবেন। কোয়ালিটিটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কোয়ালিটি আলু যেন আমরা দিতে পারি। ক্যাশ ইনসেন্টিভ ছিল 20%, এখন নামানো হয়েছে 10%। এটা যদি 10% থেকে 20% উঠে দেওয়া হয়, তাহলে নেপালে বাংলাদেশ থেকে আরও আলু এক্সপোর্ট হবে। C&F এজেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নেপালে যথেষ্ট চাহিদা রয়েছে। এ বিষয়ে সরকারি প্রণোদনা বাড়ানো গেলে আরও অনেকেই রপ্তানিতে আগ্রহী হবেন। এই রপ্তানিটা যদি অব্যাহত থাকে তাহলে কৃষকরা লাভবান হবে এবং এই যদি সরকারের এতে নজরদারিতে থাকে তাহলে আরও আমরা রপ্তানিটা আরও গতিশীল হবে। নেপালে আমরা ঠিকমতো রপ্তানি করতে পারি, বাংলাদেশ অনেকটা অর্থনৈতিক মুখ দেখবে। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র বলছে, মানসম্পন্ন আলু রপ্তানির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করা হয় আলুর মান, তারপর মেলে ছাড়পত্র। আলুগুলো আমরা স্যাম্পল নেওয়ার পরে
সব ডকুমেন্টস যদি ওকে থাকে তাহলে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখান থেকে ছাড়পত্র প্রদান করি এবং এই আলুগুলো নেপালে এক্সপোর্ট হয়ে চলে যায়। বন্দর কর্তৃপক্ষ বলছে নতুন পণ্য হিসেবে আলু রপ্তানি হচ্ছে। এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে। কয়েক হাজার মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে এবং এতে করে আমাদের রপ্তানি আয় যেমন বৃদ্ধি পাচ্ছে এবং যারা আলু চাষি তারা এই ব্যাপারে বিশেষভাবে উপকৃত হচ্ছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় 5 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজামণি নামে শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকাল 11টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুর মা। হারিয়েছেন আদরের সন্তান, কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না মা। আমার নিজ বাবা ছাড়া আমার বুকেতে নিজ জায়গা, আমি বাসা মায়া হয়েছে, আমি এত কষ্ট করছি না। আমার মায়া আমার বন্যায় গরম পানি দিয়া ইজায়া গলার মাঝে দূরি বান্ধা মোর মাঝে হিট মিট দিয়াছে ইচ্ছা 3টা বস্তার ভিতরে বইরা ডাক মেনা পালাই দিয়া গেছে। নিহত রোজামণি সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন। রাতে জানানো হয় তেজগাঁও থানায়। মঙ্গলবার সকালে তেজগাঁও ফ্লাইওভারের নিচে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে উদ্ধার করে রোজামণির মরদেহ। পুলিশ জানায় শিশুটির বুকে ফোস্কার মতো দাগ ও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। গলার দাগ দেখে বোঝা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রোজামণিকে। ময়লার স্তূপ, ওইখানে একটা বাচ্চা পাওয়া গেছে বস্তাবন্দি। পরে যায় ড্রেনের মধ্যে বস্তাবন্দি বাচ্চাকে উদ্ধার করে পরে সুরদাল করে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। আমরা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এর যদি ফাঁসি যদি না আসলে আমরা সবাই আন্দোলন করে এ দেশ বিজয় সরণি ফার্মকে আটকাবো। এত ছোট মানুষটা মারার কি দরকার? আমরা তো কারোর সাথে শত্রুতা না। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই ও সিআইডির তদন্তকারী দল। তারা জানান অপরাধীকে শনাক্তে কাজ করছে পুলিশের সব সংস্থা। নিহত রোজামণি প্রবাসী নূর আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। এ মাসেই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বসবাস শুরু করে রোজামণির পরিবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার 2 ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে মেলান্দহ উপজেলার হরিপুর পাথালি এলাকার মাদারদহ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2 বন্ধুর সঙ্গে গোসল করতে নামে 10 বছর বয়সী শিশু আজিম মিয়া। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। 2 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে যুবলীগ কর্মী জাকিরকে পিটিয়ে হত্যার পর খালে ফেলে দেওয়ার সময় 2 জনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে চৌমোহনী লক্ষ্মীপুর সড়কের পরোয়ান পোল এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো আবুল বাশার ও আনোয়ার হোসেন। স্থানীয়রা জানায় নিহত জাকির সোনাইমুড়ি উপজেলার যুবলীগের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ 15-16টি মামলা রয়েছে। পুলিশ জানায় ব্যবসায় বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক 2 জন পুলিশি হেফাজতে রয়েছে। নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখনো স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে আওয়ামী লীগের নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কি আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপর। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, জানালেন আইনজীবী। আরও জানাচ্ছেন আকলাকুস সাফা।
জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেট আপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং মানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচনী তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকও। এই যাবৎ যত ইলেকশন হচ্ছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে। সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ, তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে দল। রায়ে যে কি হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে, স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়ালে কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভ্যাটিং হবে। নিয়ম মাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির। আবার যেহেতু গ্যাজেট হয়েছে, তাই না পাঠালেও চলবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেছেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ সুবিধার মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। প্রখ্যাত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাসানে জনশক্তি পার্টির স্মরণ সভা। সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয়। কিন্তু সেটাও বাস্তবতা। গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু। বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না, মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? মন্তব্য করেন, জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি। বলেন, মানুষ এখন ঐক্যবদ্ধ। ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না। এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে। এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারে দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশ আর হবে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন।
অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও। মানুষের যে আকুতি, যে আগ্রহ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব সফরে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের ঘোষণার পর উল্লাস শুরু হয় দেশটিতে। এদিকে চলমান সৌদি সফরে ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে বৈঠকের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। বাশার আল আসাদের আমলে সিরিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন তিনি। সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে। আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমরা এটাই দেখতে চাই। তারা বহু বছর ধরে যুদ্ধ আর হত্যার সাক্ষী হয়ে আসছে, আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায়। ইসরায়েলি বর্বরতার জবাবে গাজা থেকে পাল্টা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 3টি রকেট ছোড়া হয়েছে। আইডিএফ জানায় দেশটির দক্ষিণাঞ্চলে এই রকেট হামলা চালানো হয়েছে। দাবি, 2টি রকেট ভূপাতিত হয়েছে, অন্যটি পড়েছে ফাঁকা জায়গায়। অবশ্য মেলেনি কোনো হতাহতের তথ্য। গাজায় তেল আবিবের লাগাতার বর্বরতার জবাবে মাঝে মাঝেই রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। হামাস ছাড়াও বিভিন্ন সময়ে এসব হামলার দায় স্বীকার করেছে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ। আবারও হুতির ছোড়া মিসাইলে আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার জেরুজালেম ও তেল আবিবে শোনা যায় সতর্কতা সাইরেন। পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরের কয়েকটি এলাকায়। এ সময় সড়ক, শপিং মল ও রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের নিরাপদে আশ্রয়ে ছুটতে দেখা যায়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। জবাবে সম্প্রতি ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেল আবিব। রাতের আধারে হামলা চালিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করছে ইউক্রেনের ভ্যাম্পায়ার ড্রোন। থার্মাল প্রসেসিং প্রযুক্তির ব্যবহারে অন্ধকারেও শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম বিশেষ এই যানটি। বহন করতে সক্ষম কমপক্ষে 15 কেজির ওয়ারহেড। একই সাথে দুর্গম অঞ্চলে মোতায়েন সেনাদের কাছে খাবার ও পানি পৌঁছে জীবনও বাঁচাতে পারে। ভ্যাম্পায়ার, তবে কল্পকাহিনীর রক্তচোষা কোনো দানব নয়। রাতের আধারে শত্রুপক্ষের ঘাঁটিতে সঠিক নিশানায় আঘাত হানে বলেই নিজেদের ড্রোনের এ নাম দিয়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ানরা এই ড্রোনকে বাবা ইয়াগা বলে ডাকে। স্লাভিক লোককথা অনুসারে নিশাচর এক পেতনির মতোই রাতের আকাশে উড়ে বেড়ায় শিকারের খোঁজে। বড়সড় এই ড্রোনের শব্দ শুনলেই দৌড়ে পালায় শত্রুপক্ষের সেনারা। অন্ধকারে দারুণ কার্যকর এ বম্বার ড্রোন। 4, 6 কিংবা 8 পাখা বিশিষ্ট ড্রোনটির রয়েছে নাইট ভিশন প্রযুক্তি। অন্ধকারে তাপমাত্রা পরিমাপ করে চিহ্নিত করতে পারে শত্রুপক্ষের আস্তানা। হামলা চালাতে পারে 100 মিটার দূর থেকেই। সর্বোচ্চ 15 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম এ ড্রোন। এছাড়াও দুর্গম এলাকায় পদাতিক সৈন্যদের খাদ্য ও পানি পৌঁছাতে ভ্যাম্পায়ারের ব্যবহার করে ইউক্রেনীয়রা। এ ড্রোনে ব্যবহৃত হয়েছে সিগন্যাল রিপিটার ও অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, যার মাধ্যমে অন্য ড্রোনগুলোর ব্যাটারি ও পরিচালনার ক্ষেত্রকে প্রসারিত করাও সম্ভব হয়। ইউক্রেনীয় কোম্পানি স্কাইফল তৈরি করে এই ভ্যাম্পায়ার ড্রোন। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যন্ত্রাংশের জন্য অন্য কারো ওপর নির্ভরও করতে হয় না। পাশাপাশি নির্মাণ খরচ কম হওয়ায় প্রচুর পরিমাণে উৎপাদন করা যায়, যা অর্থনৈতিকভাবে নাজুক ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে এ ড্রোন ব্যবহার করে আসছে ইউক্রেনীয়রা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।